আমিও 2014 সালে আপনার সাথে একজন আইনজীবী হিসেবে এই কক্সবাজার বারে সদস্য হিসেবে আমিও তালিকাভুক্ত হয়েছি। এবং এই 10 বছরে আপনি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি, এই প্রথম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে আইনজীবীর সাথে আলাপনের 30তম পর্বে। আজকে আমার সাথে অতিথি হিসেবে থাকছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ মেধাবী প্রতিভাবান আইনজীবী অ্যাডভোকেট নূর মোহাম্মদ। অ্যাডভোকেট নূর মোহাম্মদ 2014 সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নিয়মিত সদস্য হিসেবে তালিকাভুক্ত হন। আইনজীবীর সাথে আলাপন পর্বে মূলত আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। বিশেষ করে বিচার প্রার্থীদের পক্ষে যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আমরা আলাপ করে থাকি। দ্বিতীয়ত, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি কিনা সে বিষয়ে আমরা আলাপ করে থাকি। তৃতীয়ত, কক্সবাজার যেহেতু সারা বাংলাদেশের কাছে আলোচিত একটি জেলা, সুতরাং কক্সবাজার জেলা যে আইনজীবী সমিতি রয়েছে সেই আইনজীবী সমিতিকে সারা বাংলাদেশের কাছে একটি যতগুলো আইনজীবী সমিতি রয়েছে তার মধ্যে রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য কি কি খাতে পদক্ষেপ নেওয়া জরুরি সে বিষয়ে আমরা আলাপ করে থাকি। সর্বশেষ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও আমরা আলাপ আলোচনা করে থাকি। যেহেতু বর্তমানে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী দামামা বেজে উঠেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে, সুতরাং আজকে আমি যিনি আমাদের অতিথি তিনি একজন প্রার্থী হিসেবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি অ্যাডভোকেট AKM শাহজালাল চৌধুরী ও অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম প্যানেল থেকে পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে তিনি নির্বাচন করছেন। যেহেতু বর্তমানে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কার্যনির্বাহী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22 ফেব্রুয়ারি। এই নির্বাচনে আপনি একজন সম্পাদকীয় পোস্টের পদপ্রার্থী পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে। আমরা দেখেছি যে নির্বাচন হয়, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে শত শত হাজার হাজার ভোটার থাকে। এমনকি একটা সংসদ নির্বাচনে প্রায় লক্ষাধিক ভোটার থাকে। প্রার্থীরা যখন ভোটারদের কাছে যায় সেখানে বিভিন্ন পেশাজীবী ভোটার রয়েছে, শিক্ষক, আইনজীবী, কৃষক, ছাত্র এবং শিক্ষিত অশিক্ষিত অনেক ভোটার রয়েছে। তাদের কাছ থেকে যখন প্রার্থীরা ভোট চাইতে যায় তখন তারা বিভিন্নভাবে তারা ভোট প্রত্যাশা করে থাকে। সবার কাছ থেকে একইভাবে তারা ভোটটা চায় না। কিন্তু এই নির্বাচন যেখানে প্রায় 1000, আমার কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে প্রায় 1000 ভোটার রয়েছে। সারা বাংলাদেশের যতগুলো জেলা আদালত রয়েছে সেখানে তো অনেকগুলো ভোটার রয়েছে। হয়তো জেলা সদরে এত বেশি ভোটার, কক্সবাজারের মতো ভোটার হয়তো আমার জানা মতে কোনো জেলাতে নেই, বিভাগীয় শহর ছাড়া 64টি জেলা রয়েছে, তার মধ্যে কক্সবাজার বাড়ি প্রায় 1000 ভোটার রয়েছে। তো এই ভোটারদের দাঁড়ে দাঁড়ে যখন আপনি ভোট চাইতে যান, এখানে কিন্তু সবাই শিক্ষিত, সবাই বিজ্ঞ। এখানে সিনিয়র আইনজীবী আছে, জুনিয়র আইনজীবী আছে, আবার আপনার সমবয়সী বন্ধুরা রয়েছে, বিভিন্ন আইনজীবী রয়েছে। তো তাদের কাছ থেকে যারা প্রত্যেকেই বিজ্ঞ, তাদের কাছ থেকে ভোট চাইতে গিয়ে আপনি কেমন চাপ অনুভব করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দর্শক শ্রোতা এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সম্মানিত বিজ্ঞ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করছি পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে। এই পদে নির্বাচন করতে গিয়ে আমি প্রথম যে চাপটা অনুভব করছি সেই চাপটা হচ্ছে খুব অল্প সময়ে আমাদের এই কক্সবাজার জেলা আইনজীবী সমিতি প্রত্যেক এবং সকল ভোটারের কাছে ব্যক্তিগতভাবে সশরীরে পৌঁছে ভোট চাওয়ার ক্ষেত্রে আর মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে আমাকে সবার কাছে পৌঁছতে হবে।
আমার যোগ্যতা যাই থাক না কেন, আমি যদি তার কোনো ভোটারের কাছে পৌঁছে ভোট চাইতে না পারি, তাহলে সেই ভোট আমাকে তিনি দিবেন কিনা এটা কনফিউশনে পড়ে যায়। এই জন্য এই বিষয়টা খুবই চাপ অনুভব করছে, এবং যখনই আমি সবার কাছে পৌঁছে যাব যে কোনো ভাবে, তখনই আমি চাপ মুক্ত হব। তো আরেকটা বিষয় হচ্ছে, আসলে আইনজীবীগণ খুব বিজ্ঞ এবং খুবই সূক্ষ্ম পর্যবেক্ষক। তারা যোগ্যতা বিবেচনা করে, তারা একজন প্রার্থীর যে ভোট চাওয়া পদ্ধতি দেখে, ভোট চাওয়ার যে কৌশল দেখে তার যোগ্যতাকে তারা যাচাই করে। এই জন্য আমি কাজে লাগাচ্ছি যারা অতীতে যারা নির্বাচন করেছেন, তারা কিভাবে অতীতে আমাদের কাছে ভোট চেয়েছেন, এবং ওই পদ্ধতিকে আমি কাজে লাগাচ্ছি। তো বিশেষ করে আমি আমার যে প্যানেল, অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী এবং মোহাম্মদুল ইসলাম প্যানেলের যে ইশতেহার, ঘোষিত ইশতেহারের যে বিষয়গুলো রয়েছে আমাদের বারের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে, ইশতেহারে টোটাল 1 থেকে 20টি বিষয়ে কমিটমেন্ট ইশতেহার ঘোষণা করা হয়েছে। ওই ইশতেহারের বিষয়গুলোকে আমি ওনাদের নিকট উপস্থাপন করছি, সুনির্দিষ্টভাবে উপস্থাপন করছি। আমার যে পাঠাগারের যে সমৃদ্ধ করার ক্ষেত্রে আমি উপযুক্ত পাঠাগার উপহার দেওয়ার বিষয়টিকে অঙ্গীকার প্রদান করে আমি আমার ভোট চাচ্ছি। ধন্যবাদ। আসলে এই বিষয়টা অত্যন্ত জটিল এই কারণে যে যারা এই বারে যারা সদস্য সবাই বিজ্ঞজন, সবার কাছ থেকে ভোট চাওয়া এটা অবশ্যই একটা মানসিক চাপের একটা বিষয়, এই কারণেই যে তারা সবাই বিজ্ঞ। এখন কথা হচ্ছে, আপনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে সদস্য হয়েছেন 2014 সালে, প্রায় 10 বছরের অভিজ্ঞতা আপনার রয়েছে। আমিও 2014 সালে আপনার সাথে একজন আইনজীবী হিসেবে এই কক্সবাজার বারে সদস্য হিসেবে আমিও তালিকাভুক্ত হয়েছি, এবং এই 10 বছরে আপনি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। এই প্রথম আপনি নির্বাচন করতে যাচ্ছেন কক্সবাজার বারে, এবং সেটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক, যেটি একটি সম্পাদকীয় পোস্ট, যেটা প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আপনার সাথে আরো একটি প্যানেল এই কক্সবাজার বারে নির্বাচন করতে যাচ্ছে। সেটি হচ্ছে সৈয়দ আলম এবং তৌহিদুল আনোয়ারের প্যানেল, যেটাকে জাতীয়তাবাদী ফোরাম সমর্থিত প্যানেল নামে ঘোষিত হয়েছে। আর আপনাদেরটা হচ্ছে লয়ার্স কাউন্সিল। এই দুটি প্যানেল কক্সবাজার থেকে এবারে দেওয়া হয়েছে। সেখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আপনার অপোজিট প্যানেলের যিনি দাঁড়িয়েছে সম্পাদক তার সাথে। এখন আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে কক্সবাজার বারকে সমৃদ্ধ করার জন্য কি কি খাতে পদক্ষেপ নেওয়া জরুরি, সেগুলো আমরা আমাদের আইনজীবীর সাথে আলাপন পর্বে আমরা আলাপ করে থাকি। তারই ধারাবাহিকতায় আপনার কাছে প্রশ্ন যে পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হলে আপনার কি কি ভূমিকা থাকবে এই স্বল্প সময়ের জন্য, যেহেতু আমরা জানি যে প্রতি বছর নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এই 1 বছরের মধ্যে আপনি কি কি খাতে পরিবর্তন আনতে পারবেন, কি ভূমিকা রাখতে পারবেন, এটা কক্সবাজার বাড়ির সকল যারা ভোটার রয়েছে তাদের পক্ষ থেকে আমি আপনাকে এই প্রশ্নটি করছি। আসলে এই আমাদের কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সামগ্রিক উন্নয়ন, আবার আমার যে পদ পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদের দায়িত্ব, আমি সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে যে আমাদের ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে জুডিশিয়াল কমপ্লেক্স ভবন, সার্কিট হাউস এলাকা নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তন করে আদালত পাড়া নির্মাণ নিশ্চিতকরণ, 12 বেঞ্চের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে আইনজীবীদের মান মর্যাদা বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা পালন, আদালত অঙ্গন থেকে টাউট বাটপারদের কঠোর হস্তে দমন। আমি একটু ইন্টারাপ্ট করছি, যে আমাকে এইটুকু বলেন যে যে প্রশ্নটা আমরা করতে চাচ্ছিলাম, পাঠাগার ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হলে আপনার নির্ধারিত কাজের বাইরে আপনি হয়তো অন্য কিছু হয়তো নাও করতে পারেন,
এই পাঠাগারকে উন্নত করার ক্ষেত্রে আপনার কি কি ভূমিকা থাকবে? এখন আমি যখন আমার সম্মানিত বিজ্ঞ আইনজীবীদের নিকট গিয়েছি, তারা প্রথমে একটি সমস্যার কথা বলেছে যে পাঠাগারের পরিবেশটা আরো একটু প্রশস্ত এবং উপযুক্ত, সবার যাতে গেলে একটু কমফোর্ট ফিল করে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য। তো আপনি দেখবেন আমাদের ইশতেহারের 10 নম্বর দফায় আইনজীবীদের জন্য একটি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বার লাইব্রেরি প্রতিষ্ঠা। এটা দুটো বিষয়, একটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। এখন বর্তমানে এখানে আমরা বলেছি যে পুরাতন বার এবং এই যে নতুন আমরা অ্যানেক্স ভবনের মাঝখানে একটা আমাদের স্পেস রয়েছে, ওখানে নতুন ভবন নির্মাণ করে ওখানে ওই লাইব্রেরিটাকে বৃহৎ আকারে একটু সাজানো এবং সমৃদ্ধ করা। তো আমার যে বিষয়টা, আমি প্রথমে নির্বাচিত হলে এই আমাদের বাড়ির মধ্যে যে পাঠাগারে আমাদের পেশার সাথে সম্পৃক্ত আমাদের প্রয়োজনীয় কি কি বইগুলো রয়েছে, কি কি বইগুলো নেই, এটা একটা তালিকা তৈরি করা। তালিকা কি কি বই, অর্থাৎ যেহেতু আমাদের আইন পেশাটাই পড়াশোনা কেন্দ্রিক এবং বিভাগীয় শহরে অনেক সুন্দর সুন্দর বার আমরা দেখতে পেয়েছি। চট্টগ্রামে যখন গিয়েছি, আমাদের তো চট্টগ্রাম যাওয়া হয়, আর ঢাকার কথা হয়তো নাই বা বললাম, এটা যেহেতু রাজধানী, কিন্তু কক্সবাজারের গুরুত্ব কোনো অংশে কম নয়। 64 জেলার মধ্যে সারা বাংলাদেশের মানুষ যে জেলাটিকে চেনে পর্যটন নগরী হওয়ার কারণে, সমুদ্র সৈকত থাকার কারণে, সেটি হচ্ছে কক্সবাজার। আপনার এই কথাটি আমাদের অত্যন্ত ভালো লেগেছে যে বই যেগুলো আছে সেগুলো, যেগুলো নেই সেগুলো আপনি আনবেন। আর কি কি কিভাবে আরো একটু ডিজিটালাইজড করা যায় এই ব্যাপারে যদি কিছু বলতেন। হ্যাঁ, চমৎকার একটি কথা বলেছেন আপনি। যেমন আপনি কিছু কিছু বারের মধ্যে আপনি যে বিডি লেক্স তারা যে ওয়েবসাইট এটা সাবস্ক্রাইব করে, তারা কাজ হয়, যে কেউ গেলে ওখানে যদি বলে যে আমাকে এই জাজমেন্টটা, উচ্চ আদালতের এই জাজমেন্টটা আমাকে একটু ব্যাক করে দেবে, যে ওখানে যে একজন আইটি সেকশনটা থাকবে, একজন কম্পিউটার আইটির একজন আইটি অপারেটর থাকবে, যে কোনো লয়ার যদি বলে যে আমাকে এই ফ্যাক্টস এই কেসের একজন এই রুল এই জাজমেন্টটা আমাকে ব্যাক করে দেবে, তখন সাথে সাথে তিনি ওইটা প্রিন্ট ব্যাক করে দেবেন। এটা একটা আমি ব্যবস্থা নিব, যাতে অনেকগুলো বই ঘেটে, বই তো আছেই, হ্যাঁ, যাতে সহজে তারা বইটা খুঁজে পায় এবং তিনি তার যে ইনফরমেশনটা, যে তথ্যটা তিনি নিতে যাচ্ছেন সে তথ্যটা যাতে সহজে পায়, তার জন্য একজন অপারেটর এবং তার জন্য আইটি ম্যানেজমেন্ট সিস্টেমটা আমি ডেভেলপ করব। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখবেন আমাদের মূল পেশাটা কিন্তু লেখাপড়া নির্ভর, অনেক লেখাপড়া করতে হবে। আমরা যখন নতুন নতুন এসেছি, আমাদের কাছে সব আইন জানা নেই। আপনি সব আইন জানা না থাকলে আপনি ফ্যাক্টসটা বের করতে পারবেন না, আইন জানা থাকলে ফ্যাক্টসটা বের করতে পারবেন। তাহলে এই আইনটা কিন্তু কমপ্লেক্স, আইনের ভাষাটা কমপ্লেক্স, অনেকাংশে বিমূর্ত, সাধারণ, এটা নর্মাল ল্যাঙ্গুয়েজ না। তো আমার যে জুনিয়র আইনজীবীদের জন্য আমার যে লক্ষ্যটা হচ্ছে, আমাদের দেশে কিন্তু অনেক যারা আইন প্রণয়ন করেন ঢাকায় সংসদ সচিবালয়ে এবং আরো সিনিয়র যারা আইন বিশেষজ্ঞ গবেষক রয়েছে, তাদেরকে এনে আমি হাউ টু রিড এন্ড আন্ডারস্ট্যান্ড ল এন্ড হাউ টু অ্যাপ্লাই ল এবং এই বিষয়গুলোর উপর আমি এখানে যে সেমিনার প্রশিক্ষণের আয়োজন করব। তারপর প্রত্যেক আইনজীবীকে যে আইন জানলে আপনি আইন পেশাটা আপনার জন্য সহজ এবং চাপমুক্ত, এই বিষয়টা বোঝানোর জন্য তাদেরকে মোটিভেট করবো এবং তাদেরকে লাইব্রেরি লেখাপড়ার প্রতি আমি উদ্বুদ্ধ করার ব্যবস্থা করব। আমি আপনার কাছ থেকে যে উত্তরটা পেয়েছি, মোর দ্যান মাই এক্সপেকটেশন, অর্থাৎ এগুলো আমরা বিশ্বাস করি একদিন না একদিন অবশ্যই বাস্তবায়িত হবে। যে আপনি আজকে যে কথাটি বললেন আমাদের কক্সবাজার জেলা আইনজীবী সমিতির জন্য, এটি হবে একটি মাইল ফলক। এই কারণে যে বারকে যখন ডিজিটালাইজড করা হবে এবং সেটা কিভাবে করতে হবে, কি অপারেটর লাগবে, কি সিস্টেমে করা যাবে, সেটা যে আপনি পরিকল্পনা করে রেখেছেন,
এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটি প্রাপ্তি, এবং আমি এটাও বিশ্বাস করি আপনি নির্বাচিত হলে অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। এবং ইনশাআল্লাহ। আরেকটি যে কথাটি বলেছেন প্রশিক্ষণের বিষয়টি, অর্থাৎ এখানে আমাদের এখানে যারা জুনিয়র আইনজীবী রয়েছে, আমি মনে করি জুনিয়র নয়, প্রশিক্ষণের মধ্যে আমরা যারা মোটামুটি যারা সিনিয়রও হয়েছেন তাদেরও অনেক কিছু শেখার আছে, শেখার কোনো শেষ নেই। আমি মনে করি যাদের ইচ্ছে তারাই সেখানে অংশগ্রহণ করতে পারে, এই ব্যবস্থাটা রেখেই যেন এই প্রশিক্ষণের ব্যবস্থাটা চালু করা হয়। এবং আপনার এই সুন্দর যে আপনি সুচিন্তিতভাবে যে পরিকল্পনাগুলো করেছেন এই বারকে আরও সমৃদ্ধ করার জন্য, সেটি আসলে আমরা সবাই আপ্লুত হয়েছি এবং অত্যন্ত আনন্দিত। এবং আমরা অবশ্যই এটাই চাই যে আমাদের বারের যে লাইব্রেরি সেটা যেন আরো উন্নত হয়, আরো সমৃদ্ধ হয়। এবং সর্বশেষ তৃতীয় যে প্রশ্নটি করতে চাই সেটা তার আগে আমি একটু আপনার সাপোর্টিং আগের প্রশ্নের সাপোর্টিং একটি কথা বলতে চাই। জি। যে প্রশিক্ষণটা যেটা নিয়মিত আইনের পাঠচক্র আমি এখানে ইন্ট্রোডিউস করব, আইনের পাঠচক্র। এছাড়া এই বিভিন্ন যে জাস্টিস এবং আইন বিশেষজ্ঞদের এনে লয়ার স্কিল ইমপ্রুভমেন্ট শীর্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করব। ধন্যবাদ। তারপর- আরেকটি যে প্রশ্নটি আরেকটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে বিচার প্রার্থীরা আমাদের এখানে যেহেতু আমরা এই আইনজীবীর সাথে আলাপন পর্ব আরো 29টি পর্ব আমরা করেছি, আজকে আপনি 30তম পর্বের অতিথি হয়ে আমার সাথে আসলেন। বিচার প্রার্থীদের পক্ষে আমরা প্রশ্ন করে থাকি, তার ধারাবাহিকতায় আপনার জন্য একটি প্রশ্ন থাকছে যে আমাদের যারা বিচার প্রার্থী তারা এই আদালতে, যেহেতু আপনি দেওয়ানি মামলা পরিচালনা করে থাকেন এবং সেখানে অনেক বিচার প্রার্থীদের বিভিন্ন নানা সমস্যার কথা আমাদেরকে বলে থাকে, তার মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে মামলা দীর্ঘসূত্রিতা। কেন মামলা নিষ্পত্তি হতে এত সময় লেগে থাকে, এই বিষয়টা কিভাবে নিষ্পত্তি করা সম্ভব? আচ্ছা, এই মামলার দীর্ঘসূত্রিতার মূল বিষয়টা কিন্তু যে আইন রয়েছে আইনের মধ্যেই রয়েছে। যেমন আপনি যদি কোনো একটা ধার্য তারিখে আপনি সময় চান, যে কোনো পক্ষ বাদী বিবাদ সময় চাইলে আদালত সময় দেবে। আর আপনি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন, কোনো একটা পক্ষ যদি মনে করে যে তিনি মামলা হেরে যাবেন, তখন তারা কি করে মামলাকে দীর্ঘায়িত করতে চায়, তখন তিনি কিছু অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন। আমরা সরাসরি আমরা টপিকসে আসি যে মোট কথা হচ্ছে এই দীর্ঘসূত্রিতাটাকে কমানোর জন্য এটার প্রধান প্রবলেমটা হচ্ছে আইনে রয়েছে। সুতরাং তাহলে তো আইন সংস্কার প্রয়োজন এবং তুলনামূলকভাবে সেই সংস্কারটা আজ অবধি আসে নাই। না, এখন আমি আপনাকে বলছি, এখানে আমরা কক্সবাজার কিন্তু একটা এই আইন বিষয় গবেষণামূলক একটা সংগঠন যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রাটা হয়তো আমাদের কক্সবাজারের আইন বিষয় গবেষণামূলক সংগঠন, আইন বিষয়ক গবেষণামূলক সংগঠন, এটা যাত্রা শুরু হয়েছে আমাদের কয়েক বছর আগে। এবং এটা স্বপ্নদ্রষ্টা হচ্ছেন আমাদের কক্সবাজারের কৃতি সন্তান জনাব এ.কে. মোহাম্মদ হোসেন। ইনি দীর্ঘদিন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি সংসদ সচিবালয়ের আইন প্রণয়নের ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি একেবারে সর্বশেষ আইন কমিশনের পরামর্শক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তিনি এটা নিয়ে গবেষণা করেছেন এই জাতিকে কিভাবে প্রতিহিংসা বিরোধ থেকে মামলা মোকদ্দমা মুক্ত করে খুব সংক্ষিপ্ত সময়ে আমরা মানুষকে যে কোনো বিরোধের যে প্রতিকার দিতে পারি। কারণ একটা জাতি যখন বিরোধে জড়িয়ে থাকে তার উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আপনি দেখবেন উন্নয়ন বাধাগ্রস্ত হয় মানে আপনি একজন মানুষ যখন মামলা মোকদ্দমা আদালতে এসে সারাদিন তার সময় যায়, আবার প্রতিবেশীরা তার যে বিরোধের যে টেনশন কিভাবে প্রতিশোধ নেবে, তাহলে আর সামাজিক যে শান্তি শৃঙ্খলা উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আমরা এই উন্নয়ন বাধাগ্রস্তের মূল কয়েকটি শব্দ, সেটা হচ্ছে আপনি দেখবেন যে রাগ, ক্ষোভ, ঈর্ষা, লোভ, লালসা, অহংকার এবং ক্ষমতা, এই কয়েকটি শব্দের মধ্যে কিন্তু সকল বিরোধের উৎপত্তি। কিন্তু এই জন্য আমাদের প্রয়োজন যে দীর্ঘসূত্রিতা কমানোর জন্য, সেটা হচ্ছে আপোষমূলক মনোভাব তৈরি করা এবং আমরা আইনজীবীরা অহেতুক কোনো যে প্রসিডিংস ড্র যাতে না হয়, যে অহেতুক আইনের দীর্ঘসূত্রিতা, সেই জন্য আমরা সতর্ক থাকা এবং আমরা সিনসিয়ার হওয়া এবং
আপোষমূলক মনোভাব, যে মামলার পক্ষ যে বাদী বিবাদীর মধ্যে আপোষমূলক মনোভাব তৈরি করা। আপাতত যে পদ্ধতিটা হচ্ছে ADR, অল্টারনেট ডিসপিউট রেজলিউশনের মাধ্যমে এই সহজেই যেন নিষ্পত্তি হয়, দ্রুত ন্যায় বিচার নিষ্পত্তি হতে পারে। ধন্যবাদ। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের আজকের আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সর্বশেষ, যেহেতু আমাদের আজকে যিনি অতিথি তিনি অত্যন্ত কর্মব্যস্ত, আজকে 22 ফেব্রুয়ারি আমাদের কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার ধারাবাহিকতায় তিনি প্রচারণায় অনেক ব্যস্ত সময় পার করছেন। তো ওনার কাছ থেকে আমি সর্বশেষ যে বিষয়টি আমি জানতে চাইব সেটি হচ্ছে যে যেহেতু আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আইনজীবী সমিতির কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে প্রায় 1000 আইনজীবী রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য বৃন্দের প্রতি আমার বিনীত আবেদন হচ্ছে, আমি পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমি আমার যে কমিটমেন্ট, অঙ্গীকার আমি দিয়েছি, এই পাঠাগারকে সমৃদ্ধ করে এবং আইন পেশার যে সৌন্দর্য বর্ধনে আমি নিষ্ঠাবান হব। এবং আপনারা আমাকে একবার পরীক্ষা করে দেখেন এবং আমাকে একবার ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব, কারণ আমি এই পাঠাগার এবং সাহিত্য নিয়ে আমার অতীত অভিজ্ঞতা রয়েছে। আমি ইনশাআল্লাহ আমি পারবো। আপনারা আমার উপর আস্থা রাখবেন। আপনাদের সবার দোয়া এবং ভোট প্রত্যাশা করি। ধন্যবাদ। আজকের যিনি অতিথি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আমাদের, এবং যেহেতু তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন পাঠাগার তথ্য প্রযুক্তি সম্পাদক পদে, এবং তিনি তার স্বপ্নের কথা জানিয়েছেন কিভাবে তিনি কক্সবাজার জেলা বারকে আরো সমৃদ্ধ করার জন্য, বিশেষ করে পাঠাগার পদে নির্বাচিত হলে তিনি কি কি ভূমিকা রাখবেন। এই পাঠাগার আমাদের যে লাইব্রেরি রয়েছে এর বাইরে প্রশিক্ষণের ব্যবস্থার কথা তিনি বলেছেন। এটা নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা অবশ্যই স্বপ্ন দেখি যে আমাদের কক্সবাজার বারে যেন একটি উন্নত সমৃদ্ধ একটি লাইব্রেরি হয়। এবং আগামী 22 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন সবার কাছ থেকে ভোট এবং দোয়া কামনা করেছেন। ওনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল, এবং আমার পক্ষ থেকে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে অংশগ্রহণ করার জন্য একটি ছোট্ট উপহার আজকের অতিথির জন্য। আগামী পর্বে আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত নেব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ এবং আমার দর্শক শ্রোতাকেও ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য।